আমি প্রেগনেন্ট, কিন্তু আমি তো ভার্জিন। কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? আমি একদম ঠিক আছি। এই দেখুন, আমার রিপোর্টে এখানে লেখা হয়েছে আমি প্রেগনেন্ট, কিন্তু বিশ্বাস করুন, এই পর্যন্ত আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করিনি। আমার মনে হচ্ছে আপনি এখন মানসিকভাবে ঠিক নয়। এই নিন, পানি পান করুন। আমি এখানে পানি পান করতে আসিনি। আমি এখানে কি হলো, থেমে গেলেন কেন? কি জন্য এসেছেন সেটা বলুন। অ্যাবর্শন করার জন্য। এতক্ষণে আমি পুরো ড্রামা বুঝতে পেরেছি। নিজেই প্রথমে বয়ফ্রেন্ডের সাথে রুমডেট করতে গিয়েছো, আর এখন যখন প্রেগনেন্ট হয়ে গিয়েছো তখন অ্যাবর্শন করাতে এখানে এসেছো। তোমার কি মনে হয় আমি এত জঘন্য ও নিম্নমানের কাজ করার জন্য এখানে বসে আছি? এখন ওই চেম্বার থেকে বেরিয়ে যাও। মামুন, এই মামুন। মামুন, মামুন আমার অ্যাসিস্ট্যান্ট। এমনি সময় তো তাকে ডাক দিলেই চলে আসে, কিন্তু আজকে কি হলো, আসছে না কেন? মেয়েটিকে চেম্বারে রেখে আমি মামুনকে খুঁজতে গেলাম। চেম্বার থেকে বেরিয়ে দেখলাম মামুন আশেপাশে কোথাও নেই। একটু সামনে গিয়েও খুঁজলাম, কিন্তু পেলাম না। অবশেষে মামুনকে না পেয়ে আমি আবার নিজের চেম্বারে ঢুকতেই দেখলাম মেয়েটি সেখানে নেই। কি আজব মেয়ের বাবা! এসব মেয়েদের কারণেই আজ অন্য মেয়েরা সমাজে কলঙ্কিত হচ্ছে। চেয়ারে বসে মেয়েটির কথাগুলো চিন্তা করছিলাম, ঠিক এমন সময় চেম্বারে মামুন ঢুকলো। স্যার, আপনি নাকি আমাকে খুঁজছিলেন? সরি স্যার, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। মামুন, তুমি ভালো করে জানো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রুগী দেখি না। যখন যে আসে তারই চিকিৎসা করি। তার মানে এই না যে তুমি আজে বাজে মানুষদেরকে চেম্বারে ঢুকতে দিবে। কেন স্যার, কি হয়েছে? কিছুক্ষণ আগে একটা মেয়ে ঢুকলো। মেয়েটা কি সব আজে বাজে কথা বলতেছে। মেয়েটা নাকি প্রেগনেন্ট। স্যার, কালো কাপড় পরা মেয়েটা নাকি? হ্যাঁ হ্যাঁ, কালো কাপড় পরা মেয়েটা। স্যার, আর বললেন না, আজকে পুরো একদিন মেয়েটা আমার পাগল বানাইছে আপনার সাথে দেখা করার জন্য। মেয়েটার কথা অনেক অদ্ভুত। বুঝতে পারছি। আচ্ছা মামুন, এক কাজ করো, আজকে আর রুগী দেখবো না। এমনিতেও রাত 11টার বেশি হয়েছে। তুমি আজকের রুগীদের বলে দাও আমি তাদেরকে কালকে দেখব। আচ্ছা স্যার, আমি বলে দিচ্ছি। ব্যাগ হাতে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে রিকশায় উঠলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমি বাহাদুর চৌধুরী। মা ও ছোট ভাই রাফিকে নিয়েই আমার পরিবার। ছোটবেলায় বাবা মারা যায়, তারপর থেকে খুব সংগ্রাম করে আমি আজ এতদূর একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়েছি। তাই চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে রোগীদের দুঃখ লাঘব করার এবং বিনামূল্যে চিকিৎসা করার। যদি আমাকে বলা হয় এই পৃথিবীতে মায়ের পর কাকে বেশি ভালোবাসো, তখন আমি বলবো আমার ছোট ভাই রাফিকে। রাফি আমার আপন ভাই না, রাফি আব্বুর বন্ধুর ছেলে। আব্বুর বন্ধু যখন মারা যায় তখন রাফির দায়িত্ব আব্বু নেয়, কিন্তু হঠাৎ করে একদিন আব্বুও মারা যায়। তারপর থেকে রাফিকে আমি ভাইয়ের মতো না, বরং একজন অভিভাবকের মতো বড় করেছি। প্রায় সময় রোগী দেখতে দেখতে রাত 11টা 12টা হয়, আর বাসায় গেলে আম্মু বকাবকি করে। আমি নিশ্চিত আজকেও বকা দিবে। কিছুক্ষণ আগের যে মেয়েটি আমার চেম্বারে আসলো, মেয়েটির ব্যাপারে ভাবতে গেলে আমার মাথায় এখনো চিন্তা ঘুরছে। আজব মেয়ে, প্রথমে বলে প্রেগনেন্ট, তারপর আবার ভার্জিন। এসব মেয়েদের যে কি হবে সেটা চিন্তার বিষয়। মেয়েটির মা বাবা কি এগুলো জানে? জানলে তাদের প্রতিক্রিয়া কি হবে? অল্প সুখের জন্য কেন এসব মেয়েরা তাদের জীবন নষ্ট করে? এসব চিন্তা করতে করতে ঘরে পৌঁছে গেলাম। আমি শিওর যে ঘরে ঢোকার সাথে সাথেই আম্মুর বকাবকি শুরু হবে, কিন্তু ঘরে ঢুকতেই সম্পূর্ণ ভিন্ন চিত্র। আম্মু আর ছোট ভাই রাফি খুব সুন্দর করে খাবার টেবিলে হরেক রকমের খাবার সাজিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। আরও অবাক করার বিষয় হলো আম্মু বকাও দিচ্ছেন না। আমি কাউকে কিছু না বলে ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে বসলাম। কি হলো, আজকে এতগুলো রান্না করছেন কেন? ওমা, আমার ছেলের জন্য কি আমি রান্না করতে পারি না? না মানে তা না। এত কথা বলতে হবে না, তুই আগে খেয়ে নে। খুব মজা করেই খাচ্ছিলাম, ঠিক এমন সময় আম্মু যা বলল তা শুনে বিরক্ত হয়ে গেলাম। দেখ, তোর বয়সটাও তো 30-এর কাছাকাছি হয়েছে, এখন একটা বিয়ে করে নে। আর তুই তো একজন ভালো ডক্টর, কোনো মেয়ে কি তোকে না করবে? বরং সে মেয়েটা সৌভাগ্যবতী হবে যে তোর মতো একজন ছেলেকে বিয়ে করবে। আম্মু, এটা ভালো লাগে না। এই কথাটা এ পর্যন্ত আপনি কয়বার বলেছেন জানেন? যতদিন তুই বিয়ে করার জন্য রাজি হবি না, আমি ততদিন কথাটা বলতেই থাকবো। ভাইয়া প্লিজ তাড়াতাড়ি তুমি বিয়ে করো, তারপর আমি বিয়ে করব। তোর কি আমার জন্য একটুও কষ্ট হয় না? এই বয়সে আমি তোর জন্য রান্না করি, কাজ করি। আম্মু প্লিজ এসব কথা আর বলবেন না। আর এক কাজ করেন, রাফির বিয়ে করিয়ে দেন, তাহলে সব সমস্যার সমাধান হবে।
একদম বেশি কথা বলবি না। রাফি কেন বিয়ে করবে? তুই বিয়ে করবি। আর কালকে আমরা একটা মেয়ে দেখতে যাব। মেয়েটার নাম আয়শা আহমেদ। এই দেখ মেয়েটার ছবি। আমি মেয়েটার ছবি হাতে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলাম। আমি কিছু শুনবো না এবং কোনো মেয়ের ছবি দেখব না। বুঝতে পারছি, আমি বেঁচে থাকতে তোর বিয়ে কোনো দিন ও দেখতে পারবো না। শুরু হয়ে গেল সেই বাংলা সিরিয়াল। ডিশওয়ালা মামাকে অনেকবার বলেছি যে আমাদের টিভি থেকে জি বাংলা, স্টার জলসা চ্যানেলগুলো কেটে দিতে, কিন্তু এখনো কাটেনি। ভাইয়া প্লিজ তুমি বিয়ে করে নাও। তুমি বিয়ে করলে আম্মুর অনেক সাহায্য হবে আর আমিও একটা ভাবি পাবো। অবশেষে দুজনের কথায় রাজি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি কালকে মেয়ে দেখতে যাব। দুজনের মুখে এক বিজয়ের হাসি। রুমে শুয়েছিলাম, এমন সময় রাফি রুমে ঢুকলো। রাফি, কিছু বলবি? ভাইয়া আসলে 15 দিন পর আমাদের সিলেটে একটা ট্যুর আছে, সেখানে সবাই যাচ্ছে, তাই আমিও যেতে চাই। এটা আমাকে বলার কি হলো? তুই অবশ্যই যাবি। ভাইয়া আমার 5,000 টাকা লাগবে। আরে এই কথাটা বলার জন্য এতক্ষণ? ধর, আমার ক্রেডিট কার্ডটা নে আর যা লাগে খরচ কর। আই লাভ ইউ ভাইয়া। রাফি রুম থেকে বের হতেই দেখলাম আম্মু রুমের দরজার সামনে দাঁড়িয়ে আমাদের দুজনের কথাগুলো শুনছিল। কি হলো এটা? রাফি 5,000 টাকা চাইলো আর তুই তাকে ক্রেডিট কার্ড দিয়ে দিলি কেন? এটা কি ঠিক করেছিস? আম্মু, আপনি জানেন আমি ছোটবেলা থেকেই অনেক অভাবে বড় হয়েছি, তাই আমি চাই না আমি যত কষ্ট করে বড় হয়েছি রাফি তত কষ্ট করুক। আমি তার সব চাওয়া পাওয়া পূরণ করতে চাই। শোন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, পরে সমস্যা হতে পারে। আম্মু, কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চেম্বারে গেলাম। চেম্বারে বসতেই মামুন খবরের কাগজটা এগিয়ে দিল। আমার একটা অভ্যাস আছে, খবরের কাগজ পড়ার সময় যেসব খবর আমার ভালো লাগে বা খারাপ লাগে সেগুলো আমি কলম দিয়ে দাগিয়ে রাখি। আমি এক মনে খবরের কাগজগুলো পড়ছিলাম, হঠাৎ 12 নম্বর পৃষ্ঠায় একটি খবরে আমার চোখ আটকে গেল। খবরটি ছিল এরকম: গতকাল রাতে নেবেল রোডে নিজ বাসায় আয়শা আহমেদ নামের একটি মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মেয়েটির আত্মহত্যার কারণ সম্পর্কে পুলিশের কোনো সুস্পষ্ট ধারণা করতে পারেনি। আয়শা আহমেদ নামটা কেন জানি আগে কোথাও শুনেছি মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। খবরের সাথে মেয়েটির ছবিও লাগানো আছে। ছবিটি দেখে অবাক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে মেয়েটি আত্মহত্যা করেছে সেই মেয়েটি গতকাল রাতে আমার চেম্বারে এসেছিল। পৃষ্ঠা নাম্বার 12তে মেয়েটির আত্মহত্যার খবর ছাড়াও আরও 2টি খবর দাগ দিয়ে রাখলাম। গতকালকে এই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত ছিলাম, আর আজকে মেয়েটা অতীত হয়ে গেল। মানুষ যে কেন খারাপ কাজ করে কি জানি, আবার খারাপ কাজ করার পর আত্মহত্যাও করে। খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়, হয়তো মেয়েটির সাথেও তাই হয়েছে। খবরের কাগজটি একপাশে রেখে রোগী দেখা শুরু করলাম। বিকেল 3টায় চেম্বারে বসে বসে রোগী দেখছিলাম। ঠিক এমন সময় আম্মু কল দিল। এই শোন, তোর মোবাইলে আমি একটা অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে আয়। আমার বুঝতে আর বাকি রইল না যে আম্মু মেয়ের বাড়ি যাওয়ার জন্য বলছে। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর বুঝতে পারলাম এরা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি বাড়ির ভেতরে ঢুকতেই আম্মু ডেকে আমাকে তার পাশে বসালেন। আমার পাশেই ছোট ভাই বসে আছে। আমার থেকে আমার ছোট ভাই বেশি এক্সাইটেড তার হবু ভাবিকে দেখার জন্য। ভাইটা আমাকে বড্ড বেশি ভালোবাসে আর আমি আমার ভাইটাকে অনেক বেশি ভালোবাসি। আম্মু আমার হবু শাশুড়ির বাড়ির লোকদের সাথে কথা বলছেন। আমাকে কোনো প্রশ্ন করা হলে আমিও হ্যাঁ অথবা না বলে উত্তর দিচ্ছি। একটু পর আমার হবু বউকে আমার সামনে বসানো হলো। হবু বউকে দেখে আমার হাঁটু কাঁপা শুরু হলো। এটা তো সেই মেয়ে যে গতকাল রাতে আমার চেম্বারে এসেছিল আর আজকে যার আত্মহত্যার খবর পড়েছি। কিন্তু মেয়েটা যদি মারা যেয়ে থাকে তাহলে আমার সামনে এটা কে বসে আছে? আমি রাফির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম, এই তোর হবু ভাবির নাম কি রে? আয়শা আহমেদ। নামটি শুনে মাথা ঘুরতে লাগলো। ভয়ে আমার পুরো শরীর কাঁপা শুরু হয়ে গেল, কারণ যে মেয়েটা আত্মহত্যা করেছে তার নামও আয়েশা আহমেদ। আমি কাউকে কিছু না বলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা আমার চেম্বারে গেলাম। চেম্বারে ঢুকতেই তাড়াতাড়ি খবর কাগজটা হাতে নিলাম। পৃষ্ঠা নাম্বার 12 খুললাম। পুরো পৃষ্ঠায় আমি আয়েশা আহমেদ নামক মেয়েটির আত্মহত্যার খবর খুঁজতে লাগলাম, কিন্তু আজব ব্যাপার, কোথাও খবরটি খুঁজে পেলাম না। খবরের কাগজটি আজকের কিনা দেখার জন্য আমি যেসব জায়গায় কলম দিয়ে দাগ দিয়েছি সেগুলো দেখতে লাগলাম। সবগুলো দাগ ঠিক হয়ে আছে, এমনকি পৃষ্ঠা নাম্বার 12তে যে 3টি দাগ দিয়েছি সেগুলো ঠিক আছে,
কিন্তু আয়েশা আহমেদ নামক মেয়েটির আত্মহত্যার খবরটি উধাও। চোখ কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না। আমার ঠিক মনে আছে, আমি 12 নম্বর পৃষ্ঠায় আত্মহত্যার খবরটিকে কলম দিয়ে দাগ দিয়েছিলাম এবং সাথে আরও 2টি খবর দাগ দিয়েছিলাম, কিন্তু এখন ঠিকই 3টি খবরের দাগ আছে, কিন্তু সেখান থেকে আত্মহত্যার খবরটি উধাও। আমাকে চিন্তিত দেখে মামুন বলে উঠল, স্যার আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? মামুন, আমি এই পৃষ্ঠায় একটা খবর দাগ দিয়েছিলাম, কিন্তু এখন খবরটা এখান থেকে উধাও হয়ে গেছে। কি বলেন স্যার? খবর কেমনে উধাও হয়? আপনি কি আমারে ভূতের গল্প শোনাচ্ছেন নাকি? আরে মামুন, আমি তোমাকে ভূতের গল্প কেন শোনাতে যাব? আমি সত্যি বলছি। আচ্ছা স্যার বলেন তো, খবরটা কিসের ছিল? ওই গতকাল রাতে যে মেয়েটা আমার চেম্বারে আসছিল, মেয়েটা আত্মহত্যা করছে। স্যার আমি তো আপনার আগেই পুরো খবর কাগজটা পড়লাম, কিন্তু কোথাও তেমন খবর পাইলাম না। আমার মনে হচ্ছে স্যার আপনি মেয়েটাকে নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন, তাই এমন হচ্ছে। আচ্ছা স্যার বলেন তো, আপনি কালকে রাতে মেয়েটাকে নিয়ে চিন্তা করেছেন তাই না? সেটা তো করছি, কিন্তু স্যার আমি বললাম তো, মেয়েটাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন, তাই এমন মনে হচ্ছে। বুঝতে পারলাম মামুনকে আর কিছু বলে লাভ নেই। কেমন জানি গোটা ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে, সামথিং মিস্টিরিয়াস। হঠাৎ পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। মোবাইলটি হাতে নিয়ে দেখলাম আম্মু কল দিয়েছে। কিরে, এভাবে কিছু না বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেছিস কেন? না মানে আম্মু, আসলে তোকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই এমন পাগলামি করলে কি হবে? আম্মু, মোবাইলটা আমাকে দাও, আমি ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া শোনো, ভাবি কিন্তু অনেক সুন্দর, তোমাকে ভাবির সাথে অনেক বেশি মানাবে। প্লিজ তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি রাতে বাসায় এসে কথা বলবো। এখন রাখি। রাফির সাথে কথা শেষ করে আমি আমার বন্ধু মিজানকে কল দিলাম। কিরে বন্ধু, কি খবর? মেয়ে কি পছন্দ হয়েছে? মিজান, আমার সাথে একটু তাড়াতাড়ি দেখা করতে পারবি? আমি তো এখন থানায়, এখন কেমনে দেখা করব? প্লিজ একটু তাড়াতাড়ি সদর রোডে আয়, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, ওইখানে আমি তোর সাথে দেখা করব। আচ্ছা আমি আসছি। আমি সদর রোডে পৌঁছানোর কিছুক্ষণ পরেই মিজান সেখানে পৌঁছে গেল। মিজান একজন পুলিশ অফিসার এবং আমার ছোটবেলার বন্ধু। কি হলো, এত তাড়াতাড়ি ডেকেছিস কেন? গতকাল রাত থেকে অনেক অদ্ভুত কাণ্ড ঘটতেছে আমার সাথে। কিরকম অদ্ভুত কাণ্ড? গতকাল রাতে যখন আমার চেম্বারে একটা মেয়ে আসে, মেয়েটা আসার মূল কারণ ছিল অ্যাবর্শন করানো, কিন্তু আমি মেয়েটাকে সরাসরি মানা করে দেওয়ার পর মেয়েটি চলে যায়। তারপর আজ সকালে যখন আমি খবরের কাগজ পড়ি, তখন পৃষ্ঠা নাম্বার 12-তে আমি মেয়েটির আত্মহত্যার খবর দেখি। মেয়েটির নাম আয়েশা আহমেদ। তুই তো জানিস আমার খবরের কাগজে যেসব খবর ভালো অথবা খারাপ মনে হয় আমি সেগুলোতে দাগ দেই। তাই পৃষ্ঠা নাম্বার 12-তে মেয়েটির আত্মহত্যার খবর সহ আরও 2টি খবরে আমি দাগ দিয়ে রেখেছিলাম। বিকেলবেলা আম্মু কল দিয়ে বলল আমার হবু বউকে দেখতে যাওয়ার জন্য। আমি যখন আমার হবু বউকে দেখলাম তখন শকড হয়ে গেলাম, কারণ গতকালকে রাতে যে মেয়েটা আমার চেম্বারে এসেছে সেই মেয়েটাই আমার সামনে বসেছিল। শুধু তাই না, যে মেয়েটা আত্মহত্যা করেছে সেই মেয়েটা নাম আর আমি যাকে দেখতে গেছিলাম দুজনের নাম আয়েশা আহমেদ। আমাকে একটা কথা বল, গতকাল রাতে তোর চেম্বারে যে মেয়েটা আসছে সেই মেয়েটাকে নিয়ে কি তুই একটু বেশি চিন্তা করছিস? হ্যাঁ চিন্তা করছি, কিন্তু সেটার সাথে এটার সম্পর্ক কি? কেস সল্ট। তুই সারাদিন মেয়েটাকে নিয়ে কল্পনা করছিস, তাই তোর মাথায় শুধু মেয়েটার কথাই ঘুরছিল। তেমনই আজকে যখন তুই পৃষ্ঠা নম্বর 12-তে কোনো একটা খবর পড়ছিলি, তখন সেটাকে তুই মেয়েটার আত্মহত্যার খবর হিসাবে চিন্তা করেছিস। আরে তুই কি আমাকে পাগল পেয়েছিস যে আমি এসব পাগলামি করব? সত্যি আমি মেয়েটির আত্মহত্যার খবর নিজের চোখে দেখেছি এবং পড়েছিও। শুধু তাই নয়, সেই খবরে দাগও দিয়েছিলাম। আচ্ছা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে তুই একটা মেয়ের আত্মহত্যার খবর পড়েছিস। এখন আমাকে বল, পৃষ্ঠা নম্বর 12-তে মোট কয়টা খবরের দাগ দিয়েছিলি আর কোনগুলোতে? 3টা খবরের দাগ দিয়েছিলাম, একটা হাসপাতালের খবর, একটা বাস অ্যাক্সিডেন্টের খবর এবং মেয়েটার আত্মহত্যার খবর। কিছুক্ষণ আগে যখন তুই আবার চেম্বারে গিয়েছিলি তখন কোন কোন খবরে দাগ দিয়েছিস? বাস অ্যাক্সিডেন্টের খবর ও হাসপাতালের খবর এবং একটা চুরির খবরের, কিন্তু সেখান থেকে আত্মহত্যার খবরটি উধাও। বললাম তো, এটা একটা শুধুই তোর কল্পনা ছাড়া কিছুই না। আর তুই চেহারা মিললেই যে কথাটা বলছিস সেটা একদম সিম্পল, কারণ পৃথিবীতে একজনের মতো দেখতে 7 জন থাকে। গত রাতে তোর চেম্বারে যে মেয়েটা এসেছে সেটা হয়তো
আয়েশার বহুরূপী এবং আয়েশা আহমেদের নামটা হয়তো তুই আগেও শুনেছিস, তাই সেটা কল্পনা করেছিস। আর তুই বলছিস গতকাল রাতে তোর চেম্বারে যে মেয়েটা এসেছে সে অ্যাবর্শন করানোর উদ্দেশ্যে তোর কাছে এসেছে। এই একটা পয়েন্ট যথেষ্ট তোর বলার জন্য যে গতকাল রাতে তোর চেম্বারে যে মেয়েটা এসেছে সে আয়েশা না। আয়েশাকে নিয়ে আমি 100% গ্যারান্টি দিতে পারি মেয়েটা অনেক ভালো। আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি। অ্যাবর্শন তো অনেক দূরের কথা, মেয়েটার কখনো বয়ফ্রেন্ডই ছিল না। একবার পাড়ার একটা ছেলে আয়েশাকে প্রপোজ করেছিল, তারপর আয়েশার আব্বু তাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে কি আমি কখনো ভুল মেয়ের সাথে কথা বলতে পারি? তুই একদম নিশ্চিন্তে থাকতে পারিস, আয়েশা অনেক ভালো মেয়ে। আমিও বিয়ে করে অনেক আগেই সেটেল। এখন তুই একটা বিয়ে করলে আন্টির অনেক কষ্ট লাঘব হবে। যাক বাবা, তোকে এত কিছু বুঝে না আর এখন তুই এখনো কনফিউজ। আচ্ছা তাহলে এক কাজ কর, নিহাল আর মেজবাকে কল দে। কল দেওয়ার পর তোর সাথে যে অদ্ভুত রহস্যটা ঘটেছে সেটা তাদেরকে বল, এবং তারপর আমি যে যুক্তিগুলো দিয়েছি সেগুলো তাদেরকে বল। তারপর তাদের মতামত গ্রহণ কর। নিহাল ও মিসবা আমার বন্ধু। মিজানের কথা মতো আমি প্রথমে নিহালকে কল দিলাম, তারপর পুরো ঘটনাটাকে বললাম এবং মিজানের যুক্তিও বললাম। দেখ বন্ধু মিজান, যা বলছে তাই সঠিক। আমরা যখন একটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন এরকম লাগে, মনে হয় আমরা যেটা কল্পনা করতেছি সেইটাই বাস্তবে ঘটতেছে, কিন্তু আসলে সেরকম কিছুই ঘটে না। নিহালেরও ওই একই মতামত, এটা শুধু আমার কল্পনা, এখানে কোনো অদ্ভুত রহস্য নেই। তাই আর না পেরে মিসবাকে কল দিলাম। মিসবা আমার কথা শুনে হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। অবশেষে অনেকক্ষণ হাসার পর মিসবাহও একই কথা বলল। দেখেছিস, সবার একই মতামত, এটা শুধুই তোর কল্পনা। আর আজকে শুধু মাত্র 2টা আত্মহত্যার খবর এসেছে, আর 2টাই ছেলে। তাই তুই অযথা চিন্তা করিস না। এখন বল, আয়েশাকে কিছু বলেছিস? বিয়ে করবি কি করবি না? না, কিছুই বলিনি, ভয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেছি। তোকে দিয়ে আর কিছুই হবে না, যা করার আমাকেই করতে হবে। আমি তোদের একটা মিট আপের ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ আয়শাকে আসতে বলিস না, আমার মনে হচ্ছে এখানে কোনো অদ্ভুত রহস্য আছে। আয়শা মনে হয় ভূত। ভাইরে ভাই, অনেক ভীতু দেখেছি, কিন্তু তোর মতো ভীতু জীবনেও দেখি নাই। এই 2020 সালে এসেও তুই ভূতে বিশ্বাস করিস? আর শোন, আয়েশার সামনে একদম উল্টাপাল্টা কথা বলবি না, সোজা বিয়ের কথা বলবি। আশা করি আয়েশা মানা করবে না। আমি মিজানের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। একটু পরে আয়েশা আসলো। আমি আয়েশার সামনাসামনি দাঁড়িয়ে আছি, কিন্তু আয়েশা অন্যদিকে মুখ ঘুরে রেখেছে। বুঝতে পারলাম তখন কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, তাই রাগ করেছে। কিন্তু কি প্রশ্ন করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মিজান বলেছে উল্টোপাল্টা প্রশ্ন না করে সোজা বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে, তাই মনকে স্থির করে আয়েশাকে প্রশ্ন করলাম। আপনাকে একটা প্রশ্ন করি, অবসরে কি করেন? প্রচুর মার্কেটিং করি। আপনি? ঘুরতে পছন্দ করি। প্রায় সময় মা রাফিকে নিয়ে ঘুরতে যাই, যদিও মার্কেটিং করতে বিরক্ত লাগে। আচ্ছা, আপনার শখ কি? বই পড়া। বই পড়তে ভীষণ ভালো লাগে। আপনার শখ কি? ভূতের মুভি দেখা। রাত 2টার পর রুমের লাইট বন্ধ করে ভূতের মুভি দেখা। আয়েশার কথা শুনে ভয় পেলাম, কারণ ছোটবেলা থেকে আমি ভূতকে প্রচন্ড রকমের ভয় পাই। ভূতের মুভি দেখা তো অনেক দূরের কথা। ভূতের মুভি দেখা শখ হয় কেমনে? এটা শখ না হওয়ার কি আছে? না মানে আমি ভূতকে অনেক বেশি ভয় পাই। শুনলাম আপনার নাম নাকি বাহাদুর। এই নাম কে রেখেছে আপনার? আপনার নাম বাহাদুর না রেখে ভীতুদুর রাখা উচিত ছিল। আয়েশার মুখ থেকে ভীতু নামটা শুনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আয়েশাও হাসতে লাগলো। কি হলো, এভাবে কি দেখছেন? আপনার হাসি দেখছি, আপনার হাসিটা অনেক সুন্দর। বাহ, ভীতুদের ফ্ল্যাট ঠিকই করতে পারেন, কিন্তু বিয়ে করতে চান না। তাহলে এটাই আপনার চরিত্র? আরে না না, আমি তো এই প্রথম কোনো মেয়ে দেখতে রাজি হলাম। আমি তো এর প্রথম কোনো ছেলেকে দেখছি, কিন্তু সত্যি বলতে আমরা দুজন সম্পূর্ণ বিপরীত মেয়ের মানুষ। একজনের সাথে আরেকজনের মিল নেই। কিছুক্ষণের জন্য আগের সব কল্পনাকে মাথা থেকে ঝেড়ে ফেললাম। সুন্দর আবহাওয়ার সাথে আয়েশার সৌন্দর্যকে উপলব্ধি করতে লাগলাম। আয়েশা এতটাই সুন্দর যে এখন আমি যদি ডাক্তার না হয়ে কোনো কবি হতাম, তাহলে এতক্ষণে 2-3টি রোমান্টিক কবিতা লিখতে পারতাম। আয়েশা চলেন এই প্রথমবারকেই শেষবারে রূপান্তর করে ফেলি। কেমনে? সত্যি বলতে আমরা দুজন সম্পূর্ণ দুই মেয়ের মানুষ। একজনের সাথে আরেকজনের মিল নেই। যখন দুই মেরুর মানুষ একত্রিত হবে তখন
একটি সম্পূর্ণ মেয়ে তৈরি সম্ভব। এখন থেকে না হয় মার্কেট করে ঘুরবো, আমার শখের মধ্যে ভূতের বইও অ্যাড করব। আপনি কি এই ভিতরের জীবনের সঙ্গী হবেন? আয়শা কিছুই বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। এই মুচকি হাসির অর্থ আমি বুঝতে পেরেছি। এই হাসির মধ্যেই যেন পৃথিবীর সব সুখ আছে। অবশেষে 7 দিন পর আমাদের বিয়ে হলো। বেশ কিছুক্ষণ ধরে বন্ধুরা বাসর ঘরে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করছে, কিন্তু বাসর ঘরে ঢোকার সাহস হচ্ছে না। জীবন অনেক সার্জারি করেছে, কিন্তু কখনোই এত নার্ভাস হয়নি। কিন্তু আজকে নিজের রুমে ঢুকতেই অনেক নার্ভাস লাগছে। অথবা নার্ভাসনেসকে কাটিয়ে বাসর ঘরে ঢুকতেই যা দেখলাম তা দেখে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখলাম আমার চারিপাশে ঘরের সবাই বসে আছে। কি রে, কি হয়েছিল তোর? রুমে ঢুকতেই দেখলাম এক পড়ে আছে। কি সব আজে বাজে কথা বলছিস? আরে আমি সত্যি বলছি, আমি নিজের চোখে একটি গলাকাটা লাশ দেখেছি। দেখ, তুই বাসর ঘরে ঢোকার আগে থেকেই নার্ভাস ছিলি, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিস। এখন উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। দেখ, আশেপাশে অনেক মানুষ তোর দিকে তাকিয়ে আসে। তুই যদি উল্টাপাল্টা কথা বলিস তাহলে মানুষ তোকে পাগল ভাববে। মিজানের কথা শুনে নিজেকে স্বাভাবিক করে নিলাম। কিছুক্ষণ পর সবাই রুম থেকে বেরিয়ে গেল। আর সবাই বেরিয়ে যাওয়ার পর আমি রুমের চারপাশে গলা কাটার লাশটি খুঁজতে লাগলাম। আমি জানি এখন আমি যদি কাউকে লাশের কথা বলি তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিছুই বুঝে উঠতে পারছি না আমার সাথে এসব অদ্ভুত রহস্য কেন হচ্ছে। কি হলো, এভাবে কি খুঁজছেন? না, কিছুই করছি না। আসলে আজকে সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই আমার খুব বেশি ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়ি, আপনিও শুয়ে পড়ুন। আয়শা আর আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা। পাশে তাকিয়ে দেখলাম আয়শা নেই। রুম থেকে বেরিয়ে দেখলাম আয়শা কিচেনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে যত না অবাক হয়েছি তার চেয়ে বেশি ভয় পেয়েছি। ভয়ে ভয়ে আস্তে করে আয়শাকে ডাক দিলাম, আয়শা, আপনি এত রাতে কিচেনে ছুরি নিয়ে কি করছেন? আমার আওয়াজ শুনে আয়শা পিছনে ফিরে তাকালো এবং খুব স্বাভাবিকভাবে বলল, ঘুম আসলো না, তাই পুরো ঘরে একটু হাঁটছিলাম, দেখলাম কিচেনে ছুরি পড়ে আছে, তাই এটি ঠিক জায়গায় রাখছিলাম। এমন সময় আপনি এসেছেন। অনেক রাত হয়েছে, ঘুম না আসলেও শুয়ে থাকুন, আশা করি কিছুক্ষণ পরে ঘুম চলে আসবে। রুমে ঢুকে আমি শুয়ে পড়লাম, কিন্তু সত্যি বলতে এখন অনেক ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে একটি অদ্ভুত রহস্য চলছে এখানে। চোখ বন্ধ করলেই ভয় লাগে, মনে হচ্ছে আয়শা ভূত। অতঃপর অনেকক্ষণ এভাবে শুয়ে থাকার পর আমার ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আয়শা পাশে নেই। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতেই দেখলাম পুরো ওয়াশরুমের লাল রক্ত। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আম্মু ও রাফিকে ডাক দিলাম, কিন্তু তারা আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকতেই দেখলো সেখানে রক্তের ছিটা ফোঁটাও নেই। তাহলে কিছুক্ষণ আগে আমি কি দেখেছিলাম? তোর যে কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছি না। কদিন ধরে পাগলামি করছিস? ভাইয়া, তুমি যে কখন কি বলো তুমি নিজেই জানো না। আম্মু ও রাফি দুজনে রুম থেকে বেরিয়ে গেল। খাবার টেবিলে বসতেই হাসপাতাল থেকে কল এলো। তারা জানালো আজকে হাসপাতালে নাকি একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে ও 2-3টি সার্জারি করতে হবে। আজকে অন্যান্য ডাক্তার না থাকায় আমাকে যেতেই হবে। নাস্তা করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হাসপাতালে যাওয়ার সময় মিজানকে কল দিলাম এবং তাকে সব ঘটনা বললাম। তাহলে এখন আমি কি করব সেটা বল। এই অদ্ভুত রহস্যের সমাধান করবি। আজকে 2-3টার দিকে তুই আমার বাসায় আসবি, তখন নিজের চোখে আয়শার সব কর্মকাণ্ড দেখিস। আচ্ছা, আসবো। গতকাল রাত থেকে আয়শার উপর সন্দেহের পরিমাণ বেড়ে গেল, তাই আজকে সব রকম অদ্ভুত রহস্য সমাধান করার জন্য মিজানকে আসতে বললাম। সম্পূর্ণ মিটিং ও সার্জারি শেষ করতে করতে রাত 12টার কাছাকাছি সময় হলো। 1 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি পড়ছে। আজকে হঠাৎ অন্য দিনের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। অপেক্ষা করতে করতে প্রায় রাত 1টার বেশি হলো। এদিকে মোবাইলের চার্জ শেষ, তাই বাসায় কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আর উপায় না পেয়ে রাত 1টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। ঘরে পৌঁছে বুঝতে পারলাম এখানে বৃষ্টির কারণে বিদ্যুৎ নেই, তাই বেল দিয়ে লাভ হবে না। তাই আমার কাছে ঘরের যে অতিরিক্ত চাবিটি ছিল সেটা দিয়ে ঘরের দরজা খুলতেই দেখলাম রক্ত। আর একটু সামনে তাকাতেই দেখলাম রাফির গলা কাটা লাশ পড়ে আছে আর আয়েশার হাতে রক্তাক্ত ছুরি। আমি আরো কিছু বুঝে ওঠার আগে আয়েশা খুব জোরে আমার মাথায় আঘাত করলো। জ্ঞান ফিরতেই দেখলাম আমি একটি চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছি আর সামনে আয়েশা দাঁড়িয়ে আছে। কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। রাফির গলা কাটা লাশের কথা এখনো মাথায় ঘুরছে।
পাশে তাকাতেই দেখলাম একটা বস্তা, যেখান থেকে রক্ত বের হচ্ছে। তাহলে কি রাফির লাশ এই বস্তার মধ্যেই ঢোকানো হয়েছে? আমি কি বলবো, আয়েশাকে কি প্রশ্ন করব কিছুই বুঝতে পারছিলাম না। অসহায় দৃষ্টিতে আয়েশার দিকে তাকালাম। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আমাকে কান্না করতে দেখে আয়েশা বলল, আপনি কার জন্য কান্না করছেন? আপনার ভাইয়ের জন্য নাকি একজন ধর্ষকের জন্য? আয়েশার মুখ থেকে ধর্ষক শব্দটি শুনে বেশ অবাক হলাম। ধর্ষক? হ্যাঁ, ধর্ষক। আপনার ভাই একজন ধর্ষক। জানেন সে কাকে ধর্ষণ করেছে? সে আপনার বান্ধবী সুমাইয়াকে ধর্ষণ করেছে। কান্নার গতি আগের থেকে আরো বেড়ে গেল যখন শুনলাম রাফি সুমাইয়াকে ধর্ষণ করেছে। সুমাইয়া আমার বান্ধবী ছিল, যদিও সে আমার থেকে বয়সে ছোট ছিল, তাও আমরা খুব ভালো বন্ধু ছিলাম। 6-7 মাস আগে সুমাইয়া একটি ট্যুরে গিয়েছিল। সেই ট্যুর থেকে ফেরার পর সুমাইয়া অনেক বদলে গিয়েছিল। আগের মতো কারোর সাথে কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো। আমাকে দেখলেই ভয়ে পালিয়ে যেত। তার 1 মাস পর জানতে পারলাম সুমাইয়া আত্মহত্যা করে এবং পুলিশ সুমাইয়ার আত্মহত্যার কেসটাকে অদ্ভুত রহস্য বলে বন্ধ করে দেয়। কিন্তু সুমাইয়া তো আত্মহত্যা করেছে। সুমাইয়া আমার ব্যাটসম্যান ছিল। সুমাইয়া আত্মহত্যা করেনি, বরং তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আর তার আত্মহত্যার পেছনে রাফি দায়ী। 6-7 মাস আগে সুমাইয়া যে ট্যুরে গিয়েছিল, সেই ট্যুরে সুমাইয়াকে ধর্ষণ করে রাফি। তারপর সেইগুলোর একটি ভিডিও বানিয়ে সুমাইয়াকে প্রতিদিন ব্ল্যাকমেল করত। যখন সুমাইয়ের শরীর ভোগ করার ইচ্ছে হতো তখনই রাফি তার কাছে চলে যেত। এভাবে 2 মাস সুমাইয়াকে টর্চার করার পর যখন সুমাইয়া আর সহ্য করতে পারল না, তখন সে আত্মহত্যার পথ বেছে নিল। আমি জানি আপনি হয়তো এখন চিন্তা করছেন সুমাইয়া আইনগত ব্যবস্থা নিলেও পারত, কিন্তু সত্যি বলতে কিছুই হতো না। এই দেশে না কখনো ধর্ষণের সুবিচার হয়েছে বা ভবিষ্যতেও হবে। সুমাইয়ার আত্মহত্যার কেসটা পুলিশ অদ্ভুত রহস্য মনে করে বন্ধ করে দিয়েছিল। আমিও তোমার রাফিকে মেরে রাফির মৃত্যুটাকে অদ্ভুত রহস্য বানিয়ে তার কেসটাও বন্ধ করে দিতাম। আমি শুধু আয়েশার কথা শুনছি, আমার হয়তো কিছু বলার নেই। রাফি ধর্ষক, এটা যেন বিশ্বাসই হচ্ছে না আমার। জানেন, এতদিন আপনার সঙ্গে যেসব ঘটনা ঘটেছিল সেগুলো কোনো অদ্ভুত রহস্য না, বরং একটা প্ল্যান। আর এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন আপনার অ্যাসিস্ট্যান্ট মামুন ভাই। সেদিন আপনার হাসপাতালে যে মেয়েটা গিয়েছিল অ্যাবর্শন করানোর জন্য, সেই মেয়েটা আমিই ছিলাম। মামুন ভাইকে আমি পুরো ব্যাপারটা বলেছি আর প্রমাণ সহ দেখিয়েছি যে রাফি একজন ধর্ষক। তখন মামুন ভাই আমাকে সাহায্য করার জন্য রাজি হয়েছেন। প্রথমে মামুন ভাইকে ওয়াশরুমে পাঠিয়ে আমি আপনার চেম্বারে ঢুকি। তারপর আপনার সাথে কিছু কথা বলি, যাতে আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত রহস্য মনে হয় এবং আপনি এড়িয়ে যান। কারণ আমি জানতাম যে ছোটবেলা থেকে আপনি ভূতকে ভীষণ ভয় পান। আপনি চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথেই আমি এক ফাঁকে চেম্বার থেকে বেরিয়ে যাই। তারপরের দিন আপনার চেম্বারে আমি নকল খবর কাগজ পাঠিয়েছি, যেখানে আমার নামে আত্মহত্যার খবর ছাপিয়েছে, যাতে ব্যাপারটা আরো অদ্ভুত রহস্য মনে হোক। তারপর আপনি যখন আমাকে দেখতে আসেন, ঠিক তখনই মামুন ভাইকে বলে নকল খবরের কাগজটা সরিয়ে আসল খবরের কাগজটা আপনার দেওয়া দাগ অনুসারে সেখানে রেখে দিই। তারপর আপনি যখন চেম্বারে যান তখন দেখেন সেখানে আত্মহত্যার খবরটি নেই, আর ব্যাপারটা আপনার থেকে ভৌতিক মনে হয়। গতকাল বাসর ঘরে ঢুকতেই আপনি যে গলাকাটা লাশটি রেখেছিলেন, সেটা মামুন ভাই আমাকে ম্যানেজ করে দিয়েছিল হাসপাতাল থেকে। আপনি বেহুশ হওয়ার সাথে সাথেই মামুন ভাই জানালা দিয়ে লাশটি আবার নিয়ে চলে যায়। তারপর আমি সবাইকে ডাক দিয়ে বলি যে আপনি বেহুশ হয়েছেন। কিন্তু হুঁশ ফেরার পর যখন আপনি সবাইকে ব্যাপারটা বলেন, তখন কেউ আপনার কথা বিশ্বাস করে না। মধ্যরাতে ইচ্ছে করেই আমি কিচেনে যাই এবং ছুরি হাতে দাঁড়িয়ে থাকি, যাতে আপনি ঘুম থেকে উঠে কিচেনে আসলে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান। এবং সবশেষে আজকে সকালে যখন আপনি ওয়াশরুমে ঢোকেন, তার আগে আমি ওয়াশরুমে রক্তের মতো লাল পানি ঢেলে আসি। আপনি ওয়াশরুমে ঢুকতেই যেসব লাল পানি দেখে দৌড়ে আম্মু আর রাফিকে ডাকতে যান, আর আমি আসার আগেই আমি সেই লাল পানিগুলো পরিষ্কার করে ফেলি। আমি জানতাম যে রাফিকে হঠাৎ মারলে সেটা অনেক ঝামেলা হবে, কারণ আপনার বন্ধু মিজান পুলিশ অফিসার। তাই এসব প্ল্যান করে একটি অদ্ভুত রহস্যের মাধ্যমেই রাফিকে মারতে চেয়েছিলাম। আজকে যখন শুনলাম আপনার আসতে দেরি হবে, তখন মায়ের দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়েই
মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর রাফির রুমে গিয়ে তাকে মারতে যাব, ঠিক এমন সময় রাফি আমাকে দেখে ফেললো। তারপর এক প্রকার দস্তাদস্তি করতে করতে তাকে মারলাম। বিশ্বাস করুন, রাফিকে মেরে আমি মোটেও অনুতপ্ত নয়, কারণ আমি একজন ধর্ষককে এই পৃথিবী থেকে উধাও করে দিয়েছি। ধর্ষণের শাস্তি শুধু একটাই হবে, আর সেটা হবে মৃত্যুদণ্ড। আমি জানি আপনার হয়তো এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না। এই ভিডিও দেখলে নিজেই সবকিছু বিশ্বাস করবেন। আয়েশা আমার মুখের সামনে মোবাইল এনে ভিডিও চালু করলো। কোনোভাবেই সাহস হচ্ছিল না ভিডিওটি দেখার, কিন্তু বিশ্বাসের জন্য ভিডিওতে চোখ দিতেই সাথে সাথে চোখ সরিয়ে ফেললাম। হ্যাঁ, আয়েশার কথা সঠিক, রাফি সুমাইয়ার ধর্ষক। আয়েশা আমার কাছে এসে আমার হাত খুলে দিল। এখন যদি আপনার মনে হয় আমি যা করেছি ভুল করেছি, তাহলে আপনি যা শাস্তি দিবেন আমি তাই মেনে নেব। কিন্তু সত্যি বলতে আমি মোটেও অনুতপ্ত না। আজকে হয়তো আপনি আর একটু দেরিতে আসলে রাফিকে মেরে এতক্ষণে আমি ঠিক আমার প্ল্যান অনুসারে একটি জায়গায় রেখে আসতাম। তারপর পুলিশের কাছে রাফির মৃত্যুটাও একটি অদ্ভুত রহস্য হয়েই বন্ধ হয়ে যেত। একটা কথা কি জানেন, এই সমাজ কখনোই ছেলেদেরকে খারাপ বলে না, কিন্তু মেয়েদেরকে ঠিকই খারাপ বলে। হঠাৎ করে বেলের আওয়াজে কানে আসলো। আয়েশার দিকে তাকাতে বুঝতে পারলাম আয়েশা ভয় পেয়েছে। ঠিক তখনই মনে পড়লো এখন নিশ্চয়ই মিজান এসেছে, কারণ আমি তাকে কল দিয়ে বলেছিলাম আসতে। আমি উঠে দরজা খুলতেই মিজান ভেতরে ঢুকলো। কি হয়েছে এখন বল, কি দেখাবে বলেছিলি না? মিজানের চোখ বস্তার উপরে পড়তেই মিজান তার পকেট থেকে গুলি বের করার সাথে সাথে সেটি আয়েশার দিকে তাক করলো। বাহাদুর, এখানে কি হয়েছে বল? ওই বস্তা থেকে রক্ত আসছে কেন? অতঃপর আয়েশা মিজানকে পুরো ঘটনা খুলে বলল। মিজানও কান্না করছে। আমি জানি মিজান রাফির জন্য না, বরং আম্মুর জন্য কান্না করছে। তাহলে কি সিদ্ধান্ত নিলে? আজব, এখানে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? দর্শকের জন্য আবার কিসের সিদ্ধান্ত? দর্শকদের সাজা শুধুমাত্র মৃত্যুদণ্ড, আর সেটা রাফি পেয়েছে। এখন শুধু তুই একটাই কাজ করবি। সুমাইয়ার কেসে যেমন অদ্ভুত রহস্য হয়ে বন্ধ হয়ে গেছে, তেমনি রাফির কেসটাও অদ্ভুত রহস্য বলে বন্ধ করে দিবি। আয়েশা ঠিকই বলেছে, এই দেশে ধর্ষকদের বিচার হয় না। কিন্তু আন্টির কি হবে? আমি আর কান্না থামিয়ে রাখতে পারলাম না, দৌড়ে মিজানকে জড়িয়ে ধরে ফেললাম। সেটাই বুঝতে পারছি না, তবে তুই চিন্তা করিস না, আম্মুকে আমি ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করব। তুই শুধু রাফির কেসে সময় দে। ওকে, আমি বুঝতে পারছি। আমি কিছু পুলিশ অফিসারদেরকে কল দিয়েছি, তারা পুলিশের গাড়ি নিয়ে এখানে আসবে। তারপর আমি লাশটাকে নিয়ে যাব এবং আগামীকালকে মিডিয়ার সামনে রাফির মৃত্যুটাকে অদ্ভুত রহস্য বানিয়ে বন্ধ করে দিব। একটু পরে কিছু পুলিশ অফিসার আসলো। তারা রাফির লাশকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে যে ভাইয়ের লাশ দেখে কান্না আসছিল, এখন তার লাশ দেখে ঘৃণা হচ্ছে, কারণ সে একজন ধর্ষক। পুলিশ অফিসাররা পুরো ঘরটাকে এমনভাবে পরিষ্কার করে দিয়েছে যাতে কোনো এভিডেন্স না থাকে। যেসব জিনিস রাফিকে মারার জন্য ব্যবহার করা হয়েছে সেগুলো সাথে নিয়ে চলে গেছে। আর এদিকে আমি আম্মুর কথা চিন্তা করতে লাগলাম, কালকে সকালে কি হবে, আম্মুকে কি বলবো। রাফিকে তো আম্মু অনেক ভালোবাসে, তাকে ছাড়া কি আম্মু থাকতে পারবে? আমি নিজের রুমে পায়চারি করতে লাগলাম। ঘুম চোখ থেকে উধাও হয়ে গিয়েছে। আয়েশার কান্না তো থামার নামই নিচ্ছে না। এভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। অনেক আগেই সকাল হয়ে গিয়েছে। যেহেতু গতকালকে আম্মুকে আয়েশার ঘুমের ঔষধ খাইয়েছিল, তাই হয়তো আম্মু এখনো ওঠেনি। হঠাৎ আম্মুর আওয়াজ শুনতে পেলাম। বৌমা, আমার মাথাটা অনেক ধরে আছে, তুই যদি জেগে থাকিস তাহলে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। আম্মুর কথা শুনে আয়েশা রুম থেকে বের হলো। আয়েশার পিছু পিছু আমিও রুম থেকে বের হলাম। আশপাশ তাকে বোঝার উপায় নেই যে গতকাল রাতে এখানে কি হয়েছে। আয়েশা কিচেনে গিয়ে চা বানাতে লাগলো। আমি জানি আয়েশা হাজার চেষ্টা করেও চা বানাতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে আম্মুর টিভি দেখার অভ্যাস। তাহলে কি এখন আম্মু টিভি দেখবে? আর টিভিতে কি রাফির মৃত্যুর খবর দেখাবে? আম্মু টিভি ছাড়তেই টিভির রিমোটটা আম্মুর হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, টিভিতে রাফির মৃত্যুর খবর দেখাচ্ছে। ব্রেকিং নিউজ, শহরের আদমজাতে একটি গলাকাটা লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা মতে লাশটি রাফি চৌধুরী নামে এক যুবকের। তাকে কি কারণে মারা হয়েছে এবং কারা মেরেছে পুলিশ এখনো কিছুই অনুসন্ধান করতে পারেনি। পুলিশ অফিসার মিজান জানিয়েছে পুরো ব্যাপারটা ওনার কাছে একটা অদ্ভুত রহস্য। আম্মুর সাথে সাথে সোফায় বসে পড়লো। আমি আম্মুর কাছে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরতেই কান্না শুরু করে দিল। আমার রাফি। 1 বছর পর।
কংগ্রাচুলেশন মিস্টার বাহাদুর, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের মুখ থেকে এই কথাটা শুনে অনেক বেশি খুশি হলাম। গত কয়েকদিন ধরে আয়শার দুর্বল লাগছিল এবং বমি বমি হচ্ছিল, তাই তাকে ডাক্তারের কাছে এনেছিলাম চেক আপ করার জন্য। একজন ডাক্তার হিসাবে আমি অনেক আগে বিষয়টা আন্দাজ করতে পেরেছিলাম, তবে ডাক্তার রাহুল যখন বলল আমি বাবা হতে চলেছি, তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। বাহাদুর, দেখিস রাফি এই বাচ্চার রূপে আমাদের কাছে আবার ফিরে আসবে। আমিও আম্মুকে সান্ত্বনা দেওয়ার জন্যই বললাম, হ্যাঁ আম্মু। 1 বছর আগে যখন রাফির মৃত্যুর খবর শুনে আম্মু জ্ঞান হারিয়ে ফেলছিল, তারপর আম্মুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে ডাক্তার বলল সন্তানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আম্মু ব্রেন স্ট্রোক করেছে, কিন্তু স্ট্রোকটি মাইনর হওয়ায় আম্মুর তেমন কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে প্রায় মাসখানেক আম্মুকে এভাবেই রাফির জন্য পাগলামি করতে দেখেছি, কিন্তু অবশেষে আম্মু রাফির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারলো। আবার আগের মতো জীবনযাপন শুরু হলো, কিন্তু এখনও হঠাৎ হঠাৎ রাফির জন্য পাগলামি করে। আম্মু আয়েশাকে উপদেশ দিচ্ছে, বৌমা, এখন থেকে কোনো কাজ করা যাবে না, শুধু বিশ্রাম করতে হবে। আচ্ছা আম্মু, আপনি যা বলেন। এই বাহাদুর শোন, তুইও এখন থেকে বেশি সময় চেম্বারে থাকবি না, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসবি। আচ্ছা আম্মু, চলে আসবো। আপনারা নিচে গাড়িতে বসুন, আমি রিসিপশনে বিল পরিশোধ করে আসি। রিসিপশনে গিয়ে বিল পরিশোধ করতে দেখলাম সেখানে টিভিতে খবর চলছে। ইন্সপেক্টর মিজান, 1 বছর হয়ে গেল রাফি আহমেদ নামে সেই যুবকের মৃত্যুর পিছনে অদ্ভুত রহস্যটি এখনো সমাধান হয়নি, কিন্তু কেন? দেখুন, কিছু কিছু জিনিসের কোনো সমাধান থাকে না, তেমনি রাফি আহমেদ নামক সেই যুবকটির কেসও। সেই কেসটা আমরা টানা অনেকদিন ইনভেস্টিগেশন করেছি, কিন্তু কোনো ক্লু বের করতে পারিনি, আর ভবিষ্যতেও হয়তো পারবো না, কারণ এসব অদ্ভুত রহস্যের সমাধান করা অনেক কঠিন হয়। ধন্যবাদ। আমি বিল পরিশোধ করে সিঁড়ি দিয়ে নিচে নামছি আর চিন্তা করছি, না জানি সোমাইয়ার মতো কত মেয়ে প্রতিনিয়ত এই রকম দর্শনের শিকার হচ্ছে, আর তাদের মৃত্যুর পর সেই খবরগুলো আমাদের কাছে অদ্ভুত রহস্য রূপে আসছে, যেমন আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি। তবে এটাই প্রার্থনা করি যেন এই পৃথিবী থেকে ধর্ষণ চলে যাক আর পৃথিবীটা অদ্ভুত রহস্য মুক্ত হোক। তবে একটা কথা মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, আজ থেকে 1 বছর আগে ঠিক এই পৃথিবী থেকে একটি ধর্ষক কমেছে, তাও আবার অদ্ভুত রহস্যের মাধ্যমে। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করছি গল্পটা আপনাদের কাছে ভালো লাগছে। তো এরকম আরও গল্প চান কিনা সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি এই ধরনের রহস্যজনক এবং ভূতের টাইপের গল্প নিয়ে আসতে চাচ্ছি, আপনার চান কি চান না সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।